আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, একটি জটিল পরিস্থিতি আবারও তৈরি হয়েছে। গত বছরের জুলাইতে যেমন হয়েছিল তেমনি একটি উম, একটি গোলমেলে পরিস্থিতির মত সৃষ্টি হয়েছে। আপনারা বুঝতেই পারছেন সার্বিক যে পরিস্থিতি সেটি বিশ্লেষণে বড় শয়তানের ছকে চলছে নীল নকশার বাস্তবায়নের চেষ্টা, নানামুখী খেলা চলছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন বিশিষ্ট কলামিস্ট, লেখক, সাংবাদিক আহ, এবং মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর। আসসালামু আলাইকুম, ধন্যবাদ করুন সারোয়ার ভাই। এবং এই অনুষ্ঠান এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। মিনার ভাই, অনেকদিন পরে আপনাকে পেলাম। আপনার কাছ থেকে মূলত শুনবো, আপনার লেখাগুলো পড়ছিলাম আমার দেশের সম্পাদকীয়তে। তো কি মনে করেন, ধরেন এক মাসের যেই ফলাফল আমরা দেখছি, মানে বৈঠকের এক মাসের ফলাফল, ধরেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হতে হয়, যে গতিশীলতা আসা প্রয়োজন ছিল সরকারের, সেই গতিশীলতার কিছুই আসে নাই। অনেক ধরনের বিষয় এখনো অমীমাংসিত, অনেক রকমের বিষয় এখনো হাতি দেওয়া হয়নি। তো সেই জায়গায় আপনি ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন করবেন? এখন আবার ধরেন যে ঘটনাগুলো ঘটছে, মানে আমরা যেটাকে বলতে যাচ্ছি বড় শয়তানের ছকে চলছে নীল নকশা বাস্তবায়ন, অর্থাৎ নির্বাচনকে পিছিয়ে দেয়া। আপনি দেখেন যে মিটফোর্ডের একটা ঘটনা ঘটলো 2 দিন আগে, আসলো 2 দিন পরে, এবং এত সুনিপুণ ভাবে একটাই ভিডিও আসছে, আর কোনো ভিডিও কিন্তু আসে নাই। মানে ওই যে মারতেছে বাইরে একটাই ভিডিও আসছে। তো তার মানে হচ্ছে সেখানে ওই জায়গাটা হয়তো বিশেষ কোনো গোষ্ঠী ঘিরে ছিল, যে ওরাই শুধু ভিডিও করছে, ওরাই সময় মতো ছাড়ছে। এর মধ্যে হাসিনার ব্যাপারে আইজিপি রাজসাক্ষী হয়েছেন, বিবিসি রিপোর্ট করেছে। তো সব মিলিয়ে পরিস্থিতিটা আপনার কাছে কি মনে হয়? ধরেন যখন একটা সিরিজ ঘটনা ঘটছে, মিটফোর্ডের ঘটনার পরে খুলনায় একটা ঘটনা ঘটলো, গতকাল দেখলাম আরেকটা ঘটনা। আবার ধরেন যারা এটাতে উৎসাহী হচ্ছে, যেমন ধরেন এনসিপির ক্ষেত্রেও দেখলাম যে ওই যে 7 লাখ টাকা চাঁদাবাজির একটা ভিডিও ছেড়ে দিছে। আবার গতকাল দেখলাম আইফোন চাওয়া সংক্রান্ত একটা অডিও কল ছেড়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বড় শয়তানের ছক কি বুঝতেছেন আপনি? মানে বড় শয়তান একজন বলা ঠিক হবে না, শয়তান গণ আছে না না না, দেশে বিদেশে। এখানে আসলে অনেকে হয়তো ভুল বুঝতে পারে যে এখানে আসলে একজন শয়তান না, যারা কাজ করতেছে ডেফিনেটলি এটার এগেনস্টে, জাতির সাথে গণতন্ত্রের, জাতির এগেনস্টে, গণতন্ত্রের এগেনস্টে যারাই কাজ করতেছে তাদেরকে আসলে আপনাকে শয়তানি বলতে। আমরা হয়তো শয়তানকে চিনি না, কিন্তু শয়তান আছে সেই অস্তিত্বটা টের পাচ্ছি। এবং এই যে আমাদের শীর্ষ বৈঠকের, লন্ডন বৈঠকের পর আমাদের যে প্রত্যাশা অনেকটা বেড়ে গিয়েছিল, এখন এখানেও যেটা হয়েছে, আমি এখনো অনুরোধ করব সমস্ত রাজনৈতিক শক্তিকে। আপনারা হয়তো বিভ্রান্ত হচ্ছেন, আমাদের মনে হয় আর কি, কোনো কোনো আপনাদের মন্তব্য বিবৃতি দেখে বা ইন্টারনালি সেটা তো করবেনই, সেই প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেটা আমরা চাই সেটা হোক। কিন্তু এই সময়টা তো এটা এটা রাইট না, এটা আপনাদের পলিটিক্যালি ইনকারেক্ট যে স্টেপগুলি নিচ্ছে, বেশি করে সবগুলি দলই বলা যায়। বিশেষ করে এনসিপি ধরেন, ওই কয়েকটা কথা সেটা আমার খুব খারাপ লেগেছে। যেরকম আমি তো নাহিদ এদেরকে আমরা পছন্দ করি, আমাদের সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, তারপরে সমালোচনা করতে হচ্ছে এই কারণেই যে বলে যে জনগণের সমর্থন না থাকলে, আমি কথাগুলি করে আনছি, দেখেন কিভাবে ঘোলাটে করছে পুরো পানিটাকে। যে জনগণের সমর্থন থাকলে দিল্লিতে যেতে হয় না, লন্ডনে যেতে হয় না। এইটাতে কি বুঝাইতে চাচ্ছেন? আপনাদের একটা সীমা আছে, এই সীমার বাইরে যায়েন না। এখন একটা কথা হলো যে এখানে আগে বুঝতে হবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং শত্রু। ডেফিনেটলি আধিপত্যবাদ বা ফেসিবাদ আমাদের শত্রু, আমাদের গণতন্ত্রের শত্রু, আমাদের জনগণের শত্রু। আমরা দেখেছি গত 15-16 বছর বা 20 বছর যাবত আমাদের উপর কি মানে স্টিম রুলার চালিয়েছে। কাজে দে আর ডেফিনেটলি শত্রু। এখন সেই শত্রুকে আপনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সাথে মিশিয়ে ফেলেন, সেটা আপনাদের নিজের টোটাল এই 24-এর যে গণ আন্দোলন বা বিপ্লব, এইটার স্পিরিটের এগেনস্টে আপনারা এখানে যায়েন না। আবার একই কথা বলি অন্যদিকে, যে বিএনপির পক্ষ থেকেও আপনি দেখেন যে এইগুলো হয়তো খেয়াল করতেছেন না, এটা পিছন থেকে যে বলছেন যে কোনো একটা বড় শয়তানিগুলি নিয়ে খেলছে। আবার এখানে বলছেন যে
কাউকে পাঠিয়েছি দিল্লি, এখন আবার পিন্ডিতে পাঠানোর আয়োজন চলছে। এইগুলি তো ভয়ঙ্কর বাই ন্যারেটিভ। আপনার তো পিন্ডির সাথে আমাদের এমন কিছু হয় নাই। এখন আপনাদের খেয়াল রাখতে হবে জিও পলিটিক্যাল, এই জিও পলিটিক্যাল একটা রিকোয়ারমেন্ট আপনাকে, যে আমরা অনুষ্ঠানে আসার আগে যেটা বলতে চাচ্ছিলাম, একটা উদাহরণ দিয়ে, অনেকে হয়তো পছন্দ করেন না ইরানি সিস্টেম বা ইমাম খোমেনিকে, কিন্তু তার একটা প্রজ্ঞাবান দেন একটা স্টেপ দেখেন, যেটার জন্য এখন পর্যন্ত এরা সারা পৃথিবীর এগেনস্টে টিকে আছে। সমস্ত মানুষ, এমনকি মুসলিম বিশ্বেরও তো খুব একটা সমর্থন ছিল না, ইদানিং হয়তো কিছুটা এসেছে। এখন ওই সময়ে প্রথম যখন খোমেনির জাস্ট ওদের ওই বিপ্লবের পরপরই, তখন তাদের যে খোমেনির খুব কাছের একজন আয়াতুল্লাহ ছিলেন, আমি নামটা আমার মনে নাই, ওনার সাথে একটা দ্বন্দ্ব বেজে যায়। ওনার কথা হলো কি, যে আপনি এই যে একটা ইসলামিক বিপ্লবের পর যে সোলজার গুলি হবে, সৈনিক যারা হবে, তারা ইসলামিক ক্যারেক্টারিস্টিক সব বজায় থাকতে হবে, তাদের চরিত্র তাদের আচরণ সেরকম হতে হবে, তা না হলে আমরা সৈনিক ওইভাবে পারবো না। আমরা, উনি বলছিলেন যে আমাদের কোয়ালিটি মেনটেন করতে হবে, কোয়ান্টিটি না। কিন্তু খোমেনির কথা ছিল উল্টা। উনি বললেন না, আজকে এটা আমাদের জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট। আমি যদি বসে থাকি শুধু ওই ইসলামিক স্পিরিটের সোলজারের জন্য, আমি এই রাষ্ট্রকে প্রোটেকশন দিতে পারবো না, কাজেই আমাকে এদেরকে নিতে হবে। উনি যেহেতু একটু বেশি কি বলবো ইয়ার মধ্যে নৈতিকভাবে যে এটা আরেকটু ছিলেন, মনে করতেন যে এটা নৈতিক স্খলন হয়েছে খোমেনির, তারপরে ওনার বিরোধিতা করে এমন চরম বিরোধী হয়ে পড়েন। একইভাবে আপনাদেরকে আমি একটু অনুরোধ করব একটা জিনিস খেয়াল করতে, যে অনেকেই দেখে আমাদেরকেও সমালোচনা করে, একটা জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট আছে বাংলাদেশেরও। সেই জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট, আমাদের একটা শক্তিশালী একটা পলিটিক্যাল পার্টি দরকার, এটা হলো জিও পলিটিক্যাল। এখন এই মুহূর্তে যদি আপনার অন্যান্য রিকোয়ারমেন্ট, হ্যাঁ আমাদের নৈতিকভাবে খুব ভালো স্ট্রং একটা পলিটিক্যাল, হ্যাঁ এগুলো আমরা পরবর্তী ধাপে করব, দিস ইজ নট দ্য টাইম। এই যে অনেকের ভিতরে এই জিনিসটা দেখি যে আমাদের এখন একমাত্র শক্তি আছে বিএনপি, এখন বিএনপি কে বলতেই হবে। এখন এই দলটাকে যদি আমরা বিভিন্নভাবে বিভ্রান্ত করি, তাদেরকে ঠিকভাবে ফাংশন করতে না দিই, কিন্তু একটা কথা হলেই আমরা দেখি যে, একটা খেয়াল করেন কনক ভাই, এটা অনেকে হয়তো বলতে পারবে এটা বিএনপির প্রতি দরদের জন্য না, আমি এটা বলছি আমি আমার দেশপ্রেম থেকে। আজকে যদি বিএনপি কে ধ্বংস করে ফেলে, দ্যাট ইজ আওয়ার জিও পলিটিক্যাল একটা রিকোয়ারমেন্ট ছিল, এটা আপনি ফিল আপ করবেন কিভাবে? এটা এই মুহূর্তে হবে না, প্রস্তুতি নাই। যারা এই যে বেশি উৎসাহী হয়ে পড়েছেন, বিভিন্নভাবে সেই মন্তব্যগুলি আসছে, যে আপনি যে কথাগুলি বলছেন যে 1 মাসের শীর্ষ বৈঠকের পর আপনারা যে এই যে জল ঘোলাটে করছেন, এটাতে কিন্তু কারো লাভ হচ্ছে না, আপনাদের ক্ষতি হবে। আপনাদের যে নৈতিকভাবে যে বললাম, আমি খোমেনির যে উদাহরণটা টেনে, আপনারা ওটা খেয়াল রাখেন যে জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট আমাদের এখন কি, সেটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর অন্যান্যগুলি তো এই সুযোগগুলি নিচ্ছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির আমার কাছে খুব অপরিপক্ক মনে হচ্ছে যে আপনাদের মন্তব্যগুলি। এবং মিনার ভাই, আপনি যেটি বলছিলেন যে ধরেন মানে নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি আমাদের কিন্তু ভালোবাসা এখনো মানে অটুটই বলা চলে, এবং আমরা চাই কারণ দলগুলি হোক। জি জি, এবং তাদের নেতাদের এখন যারা নেতৃত্বে আছেন তাদের একটা হিউজ অবদান ছিল, তারা নেতৃত্ব দিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে তারাও কিন্তু যে পুরান ধারা যে রাজনীতি, অর্থাৎ শেখ হাসিনার পালিয়ে যাওয়া আর তারেক রহমানের লন্ডনে যাওয়া, বোথ আর নট সেম, সব কিন্তু একই ঘটনা না, কিন্তু তারা এটাকে নিয়ে আসে। এখন ধরেন রাজনৈতিক ভাবে অনেক কথা বলতে হয় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, বা মাঠ গরম করার জন্য, বা নেতা কর্মীদেরকে একটু চাঙ্গা করার জন্য, কিন্তু চাঙ্গা করতে লিমিট আছে, দ্যাট ইজ দ্য লিমিট। চাঙ্গা করতে যে আপনি একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনাকে এভাবে মিলিয়ে আপনি ইনফ্যাক্ট নিজেদের যে দৈন্য সেটি আপনি প্রকাশ করছেন, বা এটা ধরেন একটি নতুন রাজনৈতিক দল জেনজি যাদেরকে আমরা বলছি, একটা ইয়াং গ্রুপ, তাদের কাছ থেকে এটা কোনোভাবেই প্রত্যাশিত না। এবং ধরেন যে ভাই, চাঁদাবাজি বাংলাদেশে কোন দল করে না? বিএনপি অস্বীকার করছে আমরা চাঁদাবাজি করি না, মানে এখন এই অস্বীকার করতে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, আকাম করতো, করতেছিল বিএনপি, জামাত করছে। এখন বিএনপি কি কোনো ঘটনা অস্বীকার করছে? করে নাই। এবং আমি যেটা বলছি যে
এই যে মিটফোর্ডের ঘটনাটা, মূল আসামি কিন্তু বাদ দিছে, পুলিশ বাদ দিছে মূল আসামি যারা। মূল আসামিদের ছবি কিন্তু এই যে নাহিদ, হাসনাত এদের সাথে তার ছবি দেখা গেছে। মূল যে আসামি, যে মূল মূল ঘটনাটা ঘটিয়েছে, সে কিন্তু ছাত্রলীগের সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, এবং সে কিন্তু ইয়ের সময় মানুষ মারছে, ওই যে আপনার গত আন্দোলনের সময়, জুলাই বিপ্লবের সময় কিন্তু সে অস্ত্র হাতে মাঠে ছিল। তো এখন ধরেন আমি কি বলবো যে এই ঘটনা এনসিপি ঘটাইছে? নো, আমি বলবো না। কারণ কি? কারণ হচ্ছে যে তদন্ত হবে, একটা একটা ঘটনা বা দুর্ঘটনা, অপরাধ, সে অপরাধের দায়টা বের করতে হবে আগে কারা করছে। আর পুলিশ কেন আসামির নাম বাদ দিল? মানে এটা অনুসন্ধান করবে কে? তারপরে ধরেন ইদানিং আমরা দেখছি যে আপনি প্রধানতম রাজনৈতিক দলকে আপনি নো হায়ার করে দিতে চাচ্ছেন। যেমন একটা আওয়াজ উঠছে না যে আওয়ামী লীগের পরে এবার বিএনপি, তো এরপরে কি? এই যে বিষয়টাকে আপনি কিভাবে দেখতেছেন? এই যে ধরেন মানে একটা রাজনীতিকীকরণ। হ্যাঁ, এটা আসলে ট্রেপে কিন্তু আমরা 111 এর পরেও দেখছিলাম কিন্তু, না? যে সুশীলরাই। জি, আপনি যদি একটু বলেন এই বিরাজনীতিকরণ। এইটার কিন্তু অনেকগুলি ডাইমেনশন আছে। এটা আপনি যেটা বলেন বিরাজনীতিকরণ, এরা হয়তো অনেকগুলি স্টেপে, প্রথম তো সরাসরি করেছে যে আপনার যেটাকে বলতে পারি আমরা বিষ খাইয়ে মারতে চেয়েছে, এখন আর কি মিঠাই খাইয়ে এটাও মারা যায় মানুষকে। কিন্তু আপনি এমন মিঠাই খাওয়ানো শুরু করলেন, ডায়াবেটিস বা অন্যান্য রোগে সেও কিন্তু মারা যেতে পারে। এখন এরকম অবস্থা হয়েছে, আমাদের রাজনীতিকে কিন্তু ওই পর্যায়ে নিয়ে গেছে কয়েকটা গ্রুপে, সবার ভিতরে। আমি এই জন্য বলবো, বিএনপির মধ্যে বলেন, জামাতের মধ্যে বলেন, এনসিপির মধ্যে বলেন, কেউ এই ব্যাপারে সচেতন না। তারা এই যে পারস্পরিক কলহ বা যেটা লেগে গেছে, একটা লিমিট আছে। কনক ভাই, এটা হলো কি যে আপনার শত্রু থাকতে পারে, আমাদের যেটা রাজনৈতিক হয়তো শত্রু আছে, রাজনৈতিক প্রতিপক্ষ আছে, কিন্তু রাজনৈতিক শত্রু এবং এই যে প্রতিপক্ষ, আইদার আপনার হয়তো বন্ধু আছে, আপনার শত্রু আছে, আমি যে জিনিসটা বলতে যাচ্ছি। আর মাঝামাঝি জায়গাটা হলো আরেকটা পরদ বলেন, এটা হলো প্রতিপক্ষ। এটা কিন্তু আমাদের এই তিনটা রাজনৈতিক দলকেই খেয়াল রাখতে হবে যে আপনাদের সবার কমন শত্রু কিন্তু এখনো আড়ালে আছে। এরাই কিন্তু দেখেন, এই যে আপনার যখন এই যে ইয়ার ঘটনার, মিটফোর্ডের ঘটনাটা হলো, তখন এখানে যে শুধু জামাত বা এনসিপি এটা অংশগ্রহণ করেছে প্রচারে তা না, এখানে কিন্তু পেছন থেকে আওয়ামী লীগও অংশগ্রহণ করেছে। আবার দেখবেন সেই এই দলটাই আবার যদি জামাতের বিরুদ্ধে কোনো কিছু হয়, তাহলে এরা চলে আসে বিএনপির সাথে। মানে এই সমস্যাটাকে আরো একটু বড় করে তুলে ধরে। তো এই ব্যাপারে যদি আপনারা সচেতন না থাকেন, অনেক ব্যাপারে যেটা হয়েছে কি একটু ভালো করে ইনভেস্টিগেট বা অনুসন্ধান না করে আমরা সেই প্রচারণায় অংশগ্রহণ করি। এইটা হয়ে গেছে। এই যে বিরাজনীতিকরণ বললেন, এটা দে আর সাকসেসফুল। ওই পিছন থেকে যে বড় শয়তানের কথা বলেছেন, সে কিন্তু অ্যাক্টিভ, সেই 1-11 থেকেই। এন্ড ওই গ্রুপটা কিন্তু এখনো সক্রিয়, বিভিন্নভাবে এটা আসছে, কখনো বন্ধু সেজে, কখনো শত্রু সেজে, এবং সে একসাথে সব কাজগুলি করছে। কিন্তু হয়তো আমাদের রাজনৈতিক দলগুলি এই ব্যাপারে খুব একটা সচেতন না। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, যখন আপনারা এই যে পারস্পরিক কাদা চোরাচুরি করেন, দিস ইজ নট দ্য টাইম। আপনাদের কিন্তু এখনো যে মূল টার্গেট অ্যাচিভ হয় না। দেশে গণতন্ত্র এখনো যদি বলেন এখনো ফিরে আসে না। এটা একটা জায়গায় রাখা হয়েছে, এতে সেফ কাস্টডি বলেন আমাদের গণতন্ত্র। বললাম যে ডক্টর ইউনূস, ইট ইজ ইন সেফ কাস্টডি, কিন্তু এখনো কিন্তু গণতন্ত্র আসে নাই। এই অ্যাচিভ না করা পর্যন্ত যদি আপনারা এই কাদা চোরাচুরি শুরু করেন, তাহলে কিন্তু এটা কারোর জন্যই ভালো হবে না। এটা এই কথাটাই, এবং এই জন্যেই আমাদের সবাইকে একটু সাবধান হতে হবে, কারণ বিরাজনীতিকরণের সেই প্রচেষ্টা এখনো বন্ধ হয় নাই। একটা অপরাধ হয়েছে, একটা মানুষকে বিভৎস নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুরো পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, বাংলাদেশ ছোট হয়েছে। কিন্তু অপরাধ তো অপরাধী। তো এখন ধরেন এই অপরাধের যেই রাজনৈতিক সংশ্লিষ্টতা, সেটি নিয়ে দেখেন একটা ধরনের কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। কিন্তু এই যে ধরেন এই যে জায়গাটা, প্লাস ধরেন বিশেষত জামাতকে কিন্তু ধরেন সবাই মনে করতো যে অত্যন্ত দল, মানে কি বলবো, ডিসিপ্লিন এবং সুচিন্তিত ভাবে তারা পদক্ষেপ দেয়। তো জামাতও আপনি যদি দেখেন যে আফটার 5th অগাস্ট হাসিনা পালায় যাওয়ার পরে একবার হাসিনারে ক্ষমা করে দিচ্ছে, একবার আওয়ামী লীগরে ক্ষমা করে দিচ্ছে,
একবার বিএনপির আক্রমণ করতেছে, মানে তাহারা কি করিবে তাহারাই বুঝিতে পারিতেছে না, এমন একটা অবস্থা আর কি। তো এই অবস্থা কেন হইলো বলেন তো, সমস্যাটা কোথায়? মানে ধরেন যে ইরেসপন্সিবল স্পিচ, স্পিচ যা বলে আর কি, আপনি এক একটা কথা বলছেন, আবার আপনি দুঃখ প্রকাশ করছেন, আপনি ক্ষমা চাচ্ছেন, আপনি আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে না, আমি আসলে এভাবে বলি নাই, এভাবে হয়েছে, যে বিষয়গুলো কিন্তু জামাতের ক্ষেত্রে আমরা অতীতে দেখি নাই। তো মানে জামাতের বিষয়টাকে আপনি কি মনে করেন? ধরেন তারা ধরেন 16 বছর ধরে বিএনপি জামাত কিন্তু গালি শুনে আসছে উভয় দলই। যা কিছুই হয়েছে বিএনপি জামাত। তো সেখানে এসে তাদের মধ্যে একটা প্রচ্ছন্ন বিভাজন। পাশাপাশি জামাতের জায়গাটা আমি যদি বলি যে বর্তমান যে বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি, মানে ইসলামিক রাজনীতি বা ইসলামিক কোন শক্তি যে কোন দেশে যদি কি বলবো শক্তিশালী অবস্থান তৈরি করার চেষ্টা করে, তার কনসিকুয়েন্সেস কি হইতে পারে বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে? মানে এখানেও তো তাদের মধ্যে কোনো কৌশলী কোনো অবস্থান আমরা দেখছি না। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্ম পালন করে, কিন্তু কেউ ওই জামাত বা পীরতন্ত্র বিশ্বাস করে খুবই কম। মানে আপনি হয়তো সোয়াবে আসায় অনেক জায়গায় যেয়ে বসে থাকে, কিন্তু ভোট দেওয়ার সময় তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে ভোট দেয়। আপনি একটু একটু যদি বলেন ইসলামিক এই পলিটিক্স। হ্যাঁ, এখন আসলে যে টোটাল এটা আপনার গ্লোবাল থেকে বিচ্ছিন্ন না, যে ইসলামিস্ট বা এটা ধরেন হচ্ছে এখন আন্তর্জাতিক পরিসরে কিছুটা গ্রহণযোগ্যতা আছে, ইনিশিয়ালি যে অবস্থায় ছিল সেই অবস্থায় নাই, এবং এটার মধ্যে কিছুটা অ্যাডজাস্টমেন্টও আছে। যদি আমরা যদি ধরি এখন এগিয়ে আছে ধরেন এরদোগান টার্কির, তারপরে হয়তো মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম, ওনাদেরকে কিন্তু একটা পলিসি আছে, তারা একটু এটা কি বলবো একটু কাস্টমাইজ করে ফেলেছে ইসলামিক মুভমেন্টারে উইথ দ্য ডেমোক্রেটিক নর্মস এর সাথে এবং সাধারণ মানুষের কাছে। এখন মনে করেন যে একটা এই কথাটা আমি আমার গতবারের লেখা এটা উল্লেখ করেছি যে এখন ইসলামিস্টদের মধ্যে একটা বেসিক যে সমস্যাটা এখনো রয়ে গেছে, মানুষের আস্থার জায়গাটা আপনি যেটা বললেন ওটার যে বড় কারণ হলো, মনে করেন ওনার ডেমোক্রেটিক ওয়েতে নির্বাচিত হলো, তাহলে এটা কি ওনারা ইসলামিক বিপ্লব ভাববেন কিনা, এবং পরে যদি পরবর্তী সময় ক্ষমতা ছাড়বেন কিনা ডেমোক্রেটিক ওয়েতে, এই আস্থাটা এখনো কিন্তু ওনারা নিজেরাও সেটা শো করতে পারেন নাই বা এটা কাজ করতে পারেন নাই, এবং একইভাবে মানুষেরও সেই আস্থা এখনো সৃষ্টি হয় না। এই কাজটা ওনাদের করতে হবে। হ্যাঁ, আপনি যদি এখন ডেমোক্রেসির জন্য কোনো সমস্যা নাই, ডেমোক্রেসি এটাকে ইসলামকে থ্রেট মনে করবে না, কিন্তু আপনাকে সেই জায়গায় যেতে হবে যেটা আনোয়ার ইব্রাহিম দেখিয়েছেন কিংবা এরদোগান ওনারাও দেখিয়েছেন। এখন যদি জামাত ওইভাবে যেতে পারে বা অন্যান্য ইসলামী দলগুলি যেতে পারে, আমার তো মনে হয় না কোনো সমস্যা হবে। কাজেই ওনারা এই সমালোচনাগুলিকে, আমি এটা ইয়ার ক্ষেত্রে বললাম যে এগুলি একটু ভেবে দেখা দরকার। আর বর্তমান যেটা ওয়ার্ল্ডে কিন্তু একটা নেগেটিভ ধারণা সেটা আছে, একটা ভীতি আছে, সাধারণ মানুষের একটা ভীতি আছে, কিন্তু আপনাদের অ্যাকশন যদি ওই ভীতিটা আরো বাড়িয়ে দেয়, সেটা তো মনে হয় যে আপনার আদর্শের ক্ষেত্রেই কি বলবো যে এক ধরনের বৈপরীত্য দেখিয়েছেন। আচ্ছা আচ্ছা, কাজে আপনাদের আদর্শের কথা তো বলতেছেন, একটা বিষয় একটু বলি। হঠাৎ করে দেখলাম যে মানে জামাত চরমনাই এক হয়ে গেছে। মানে আমার কাছে বিষয়টা ধরেন একটু অবিশ্বাস্যই মনে হচ্ছে আর কি, যে এইটাও দেখতে হবে। আপনার মনে আছে নিশ্চয়ই যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় হাফিজ হুজুর সাহেবও ট্রাই করছিল সবাইকে এক প্ল্যাটফর্মে আনতে। তখনও কিন্তু ইমান আকিদা বিষয়ের কারণে কিন্তু ইসলামিক দলগুলা কিন্তু দেখেন কোরআন হাদিস সব এক, কিন্তু ইমান আকিদার জায়গায় তারা কিন্তু কেউ কারো বিশ্বাস করে না, মানে এই আসে না আর কি। তো হঠাৎ করে এই যে উম একীভূত হওয়া, একত্রিত হওয়া, এবং ধরেন যে হাসিনার যে প্রচারণা যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে, এবং এখনো ধরেন বিভিন্ন ইস্যুতে যেভাবে আমাদের হেফাজত, আমাদের ইসলামিক দলগুলোকে কিন্তু একটা গ্রুপ ব্যবহার করে, কিন্তু শুধু তাদেরকে মাঠে নামায় ওই ছবিগুলো পশ্চিমা বিশ্বে পাঠায় যে দেখো অবস্থা বাংলাদেশে। তো এই ইমান আকিদা আবার ঠিক হয়ে গেল, মানে এটার পিছনে কি কোনো নীল নকশা, বড় শয়তানের কোনো কারসাজি, প্রেসার, কৌশল, কি মনে করেন? মানে হঠাৎ করে অনেকে এইখানে আমার মনে হয় যে কয়েকটা জিনিস এখানে আছে। ধরেন আসলে ওই বিএনপির সাথে যেহেতু জামাতের একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, এই জন্য হয়তো বা বিএনপির উপর একটা চাপ তৈরি করার জন্য সেটা হয়তো জামাতের পক্ষ থেকে সেটা করা হয়েছে। আর চরমনায়ের পক্ষ থেকে, চরমনাইকে যদি আমরা খুব ক্লোজলি স্টাডি করি, ওনাদের অতীত ইতিহাস, তাদের যে আনুগত্য বা তাদের যে
তাদের উপর কতটুকু আস্থা রাখা যাবে, এটা মনে হয় না যে জামাতে খুব একটা রাখতে পারবে বা খুব একটা কমফোর্টেবল হবে না। চরমোনাইয়ের সাথে যে জামাতের ঐক্যটা খুব কমফোর্টেবল হবে না, বরং তাদের একা থাকায় আমার মনে হয় যে সেটা ভালো হবে। যদিও তারা এটা করছে আপনার কিন্তু ওই ভয়ে আপনি যে কথাটা বললেন, আর এইগুলি তো পলিটিক্যালি এগুলো তো হতেই পারে, যুগ বিয়োগ হতেই পারে, তাই না? না, যোগবিয়োগ হতে পারে, কিন্তু হঠাৎ করে এই যে হঠাৎ করে ইমান আকিদা ঠিক হয়ে গেল সবার, এটা হচ্ছে প্রশ্ন আর কি। এবং ধরেন যে প্রভাবিত আসতেছে, মানে ইসলামিক দল তো ভাই ইসলামিক মানে কিছু জিনিস ফলো করে, তাই না? মানে ইসলামিক আইডিওলজির জায়গাটায় এতদিন ধরে দেখলাম যে মিল নাই, মিল নাই, ওরা ভুল পথে আছে, হঠাৎ করে এক হয়ে গেল। এগুলো আসলে একটু চিন্তা করার বিষয় আর কি। তো মিনার ভাই, হঠাৎ করে আমরা দেখছি যে ধরেন এই যে মানে আমি কিন্তু বিভিন্ন সময় বলেছি যে এই সরকার কিন্তু নানা রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে, মানে কোর্ট করছে, মানে বা করানো হচ্ছে। যেমন ধরেন সচিবালয়ে হঠাৎ করে চাকরির বিধিমালা অধ্যাদেশ, হঠাৎ করে মুক্তিযোদ্ধা অধ্যাদেশ, হঠাৎ করে এটা। তো যে কাজগুলো হওয়ার কথা ছিল 1 মাসের মধ্যে, ইদানিং যখন ধরেন নির্বাচনের বিষয়টা নিয়ে যখন একটা প্রস্তুতি বা সামনে এগিয়ে যাওয়ার ব্যাপার আসছে, তখন আপনি দেখবেন যে হঠাৎ করে 18 জন বিচারককে বরখাস্ত, মানে অবসর, বাধ্যতামূলক অবসর। গতকাল দেখলাম 4 জন পুলিশকে বাধ্যতামূলক অবসর। আজকে আবার দেখলাম হচ্ছে কি যেন, এই যে আজকে আবার দেখলাম মানে কি বলবো, ওই যে অনেকের আপনার প্লট দেন নাই, আপনি ব্যাখ্যান্ত দেন, আপনি সুষ্ঠুভাবে নির্বাচনের দিকে যান। এবং যেসব গ্রাউন্ডে এই যে পুলিশকে বরখাস্ত করা হয়েছে, বলা হয়েছে দীর্ঘদিন অনুপস্থিতির কারণে, এটা তো পালাইছে। আপনি দীর্ঘদিন অনুপস্থিতিটাকে আপনি সামনে নিয়ে আসলেন, কিন্তু গণহত্যার সময় এরা যে যুক্ত ছিল, সেই অপরাধে আপনি কিন্তু 11 মাসের মাথায় এসে বরখাস্ত করছেন, তা হচ্ছে অনুপস্থিতি। 18 জন বিচারক, আজকে আমার দেশে একটা রিপোর্ট দেখলাম যে মানে বিচারকদের 80% এখন হচ্ছে আওয়ামী লীগের বিচারক। আওয়ামী লীগের অপরাধীদেরকে পুলিশ ধরে দেয়, এরা জামিন দিয়ে দেয়। একজন আমাকে বলছিলেন যে 164 এর মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বা মূল আসামির বক্তব্য থাকার পরেও মানে নির্দ্বিধায় জামিন দিয়ে দিচ্ছে কোর্ট। তো কি মনে করেন যে আজকে আবার ধরেন আমাদের আসিফ নজরুল আবার বলছে যে আইন উপদেষ্টা বলছে যে ধরেন হয়, তাহলে আর কয় মাস বাকি আছে? তো এই 11 মাসে বিচারের যে নমুনা আমরা দেখছি, তো আপনি জুলাই গণহত্যার বিচার এই সরকারের আমলে যদি হয়, তো এই সরকারের আমল তো হইতে হবে 10 বছরের। না, এখন আসলে তাদের মূল কাজ যেটা ছিল যে নির্বাচনের দিকে যাওয়া, কিন্তু আমাদের ধরেন একটু সুশীল বলেন বা সাধারণ মানুষের একটা সমর্থন পাওয়াতে এরাও মনে হয় যে এগুলি সব ভুলে গেছে। তো এইটা আলটিমেটলি ক্ষমতার মনে হয় এক ধরনের স্বাদ আছে, কারণ ডক্টর ইউনূসের ভিতর ওনার জন্য এটা খুব একটা কিছু না, কিন্তু বাকিদের জন্য অনেক কিছু। কারণ এরা যতটুকু আমার কাছে যেটা মনে হয়, এটা বললে আবার অনেকেই অপছন্দ করেন, যে এক ধরনের তাদের ওই যে বললাম না ক্ষমতার স্বাদ পেয়ে গেছে, যেভাবে হোক এটা লম্বা করতে চাচ্ছে, এই ধরনের একটা প্রবণতা আছে। আর আমার মনে হয় এই কারণেই যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে যে এখনো বলেছে তাদের মধ্যে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, কিন্তু ওনারা সবাই জানে না একটা যে বড় শয়তান বললেন যে এদের একটা বিরোধী বিরাট একটা শক্তি কিন্তু এদের পিছনে আছে, এবং এরা যদি সাকসেসফুল হয়ে যায়, এটার জন্য এই দেশের রাজনীতি, দেশের গণতন্ত্র আসলে আরো হুমকির মুখে পড়বে। আমি দেখলাম যে বিএনপির পক্ষ থেকে বেশি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বারবার কিন্তু এটা সতর্ক করছেন, বাকিরা এটা শুনছেন না। ওনারা মনে করতেছেন যে এটা শুধু ওনার জন্যই, এটার জন্য না, সামগ্রিক রাজনীতির জন্যই খারাপ। কাজেই কনক ভাই, আমিও যে জিনিসটা আছে যে আমরা চেষ্টা করি একটা প্ল্যাটফর্ম আপনার দরকার, বিশেষভাবে আপনার যে প্ল্যাটফর্মটা আছে, এখান থেকে এই মেসেজগুলি যাক। এখন সময় না, ইট ইজ পলিটিক্যালি ইনকারেক্ট এখন এই মুহূর্তে। আপনারা যে কাজগুলি করছেন সবাইকে, আমরা একজন দুইজনকে বললে বাকিরা আবার আগে রেগে যাবে। এই জন্য আবার এই কথাগুলি আবার রিপিট করতে চাচ্ছি যে আপনারা এমন কিছু ভুল করেন না, এইটা টাইম না। আপনারা যখন আসলে অ্যাচিভ করে ফেলবেন আপনাদের টার্গেট, পরে করেন একজন, কারণ ক্ষমতায় আসার জন্য তো করতেই হবে, তাই না? এখনই যদি এইটা করেন, এইটা একটা ভয়ঙ্কর ভুল হবে। এখন পর্যন্ত নির্বাচনের যে এটা আছে, আমরা ওইটাতেই কনসেন্ট্রেট করি। আমরা যেন এইখানে এই পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে কোনো ডিফারেন্স কাম্য না। এখন চরমোনাই হোক, জামাত হোক, কাজে আমরাও চেষ্টা করি যে এই ডিফারেন্সগুলি আপাতত ভুলে যান।
এই ডিফারেন্স ভুলে যায় একটা কমন স্বার্থের দিকে আসতে হবে। সেই কমন স্বার্থ হলো কি, যে কোনো ভাবেই হোক, এই যে এইটা বলবেন বারবার বিএনপি কে একটা বলে বিএনপি নির্বাচনের জন্য এক ধরনের আপনার সৃষ্টি করে দিয়েছে যে তাড়াতাড়ি নির্বাচনে যান, তারপরে যে খাবেন, টাকা খাবেন, কি বলবো, চাঁদাবাজি করবেন, মানে এমন ভাবে করে দিচ্ছে এর এগেনস্ট আপনি বলতে পারেন না। এবং ওই যে বললাম জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট, এই কথাটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। এইটার জন্যই আপাতত এই ছোটখাটো যত সমস্যা আছে, জামাতের ৭১-এর সমস্যা, বিএনপির চাঁদাবাজির সমস্যা, চরমোনাইয়ের অন্য সমস্যা বা এনসিপির আরেক সমস্যা, এই সব কিছু ভুলে যান। এখন এই মুহূর্তে দরকার যে মূল জায়গায় আগে ডেমোক্রেসিটা এর রাস্তায় নিয়ে আসেন। এটা যে কোনো মুহূর্তে যদি এটা হয়ে যায়, আমরা কিন্তু ভয়ঙ্কর খাদের মধ্যে পড়ে যাব, ওখান থেকে আর কেউ উঠতে পারবো না। মিনার ভাই, ধরেন ভারতের যেই অবস্থাটা আমরা দেখছি আর কি, ধরেন আমি তো বলবো যে বাংলাদেশের এই ৫৪ বছরের ইতিহাসে মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ডক্টর ইউনূসই ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে, বা মানে তার যে সেই গার্ডসটা দেখিয়েছে, এর আগে কিন্তু কেউ দেখাতে পারেনি, মানে ভারতকে প্রেসারে রাখা। তো সেই জায়গাটায় ধরেন বিএনপি তো ভুল করছেই, আমরা কিন্তু ভারতের জায়গাটা ইদানিং ভুলে যাচ্ছি, এবং হাসিনা যে ওখানে বসে আছে সেটাও ভুলে যাচ্ছি। বাংলাদেশের বহু সেনা কর্মকর্তা, বহু উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা ভারতের আশ্রয়ে আছে। তো র কি তাদেরকে এমনি এমনি পুষতেছে? তো র তো এইসব খেলা খেলবেই। আপনি যদি জাস্ট ঘটনাগুলো, মানে মিটফোর্ডের ঘটনা, খুলনার ঘটনা, অমুক জায়গার ঘটনা, টোটাল ঘটনা বিশ্লেষণ করেন, আবার ধরেন এনসিপির চাঁদাবাজির ঘটনাগুলো সামনে আসছে, আবার ধরেন এই যে পরিস্থিতিটা, অর্থাৎ এই মানে আপনি 1/11-এর আগে ২৮ অক্টোবরের লগি বৈঠার দিকে খেয়াল করেন, যে বিভৎসতা, মানে মিটফোর্ডের ঘটনায় কিন্তু যার পর নাই সবাই কিন্তু মানে আহত, মর্মাহত। এ কি করলো? এটা কি হইল? প্রাথমিক দায়টা গেল বিএনপির উপরে। ঘটনার প্রকাশিত হওয়া ২ দিন পরে, ঘটনা প্রকাশিত হওয়ার আধা ঘন্টার মধ্যে মিছিল হইল যে তারেক রহমান জবাব চাই। ইডেন কলেজে ছাত্রদল থাকতে পারবে না, বুয়েটের ছাত্রদল থাকতে পারবে না, জগন্নাথের ছাত্রদল থাকতে পারবে না, অর্থাৎ বিএনপির পোস্টার ছেড়া হচ্ছে। অর্থাৎ ধরেন টোটাল বিষয়টা যদি আমি দেখি একেবারে নির্মোহ দৃষ্টিকোণ থেকে, তাহলে একটা মানে খেলার কিছু আলামত স্পষ্ট। আবার ধরেন বিএনপি তো ভুল করছে। বিএনপি জাতীয় সরকার চায়নি, বিএনপি চুপ করে সরাইতে চায়নি। বিএনপির যে রোলটায় থাকার দরকার ছিল, বিএনপি তো ছিল না। মানে আমাদের এই যে পাকা রাজনীতিবিদ যা কি ধান্দায় খালি নির্বাচন করছে আমি জানি না। মানে তাদের জন্যই তো ভালো হইতো না, তাদের নির্বাচনের জন্যই তো ভালো হইতো। এখন কনক ভাই, বিএনপির ব্যাপারে যে জিনিসটা আছে এটা অবশ্যই সমালোচনা করতে হবে। যে কথাগুলি বললেন, হয়তো দেখেন যে জিয়াউর রহমান বা ম্যাডাম জিয়ার, ওনারা কিন্তু জনগণ তাদেরকে ওনাদের মানে কি তাদের মাইন্ডটা সহজে রিড করতে পারতেন। কিন্তু এই যে বিএনপির কিছু ঘটনা, আমি বিএনপি নেতৃত্ব উইথ ডিউ রেসপেক্ট আপনাদের বলছি, এটা আসলে বোঝা যায় না আপনারা কেন এই কাজগুলি করছেন। অনেক কিছু আপনাদের যে ন্যারেটিভ, এগুলি সাধারণ মানুষের কাছে বোধগম্য না, কিন্তু কাজে এই ফিডব্যাক গুলি নিতে চেষ্টা করেন। আগের জেনারেশন যেটা হয়েছে, এই যে আপনি দেখেন কিছুদিন আগে আমরা দেখলাম সেই যে এক ধরনের নিরপেক্ষতা বা নিরপেক্ষ পার্সোনালিটি তৈরি করার একই কাজ কিন্তু এখন বিএনপি করছে। এই যে আপনার কয়েকদিন আগে দেখলাম যে আপনার নামগুলি একটু উল্লেখ করলেই ভালো হবে, যে আব্দুল নূর তুষার বা অন্যান্য সহ কিছু বুদ্ধিজীবী, যেগুলো আমরা জানি এদের রেকর্ড, ট্র্যাক রেকর্ড আমাদের জানা আছে, তাদেরকে আপনারা নিয়ে এসে এখন কি করছেন, মনে করছেন যে আমরা বিএনপির কাজে ব্যবহার করতেছি। তা না, আপনারা সেই একই কাজ করেছেন আগের যেটা ছিল, যে আপনার ওই যে ইফতেখারুজ্জামান, তারপর সুলতানা কামাল, এদেরকে কিন্তু নিরপেক্ষ বানিয়েছে বিএনপি। মাঝে মাঝে একটু কথা বলতেন, ওগুলি হাইলাইট করে মনে করতে আমার পক্ষে বলছে, কিন্তু এর মাধ্যমে যে তাদেরকে নিরপেক্ষ বানিয়ে ফেলছেন এবং পরবর্তী সময় আপনাকে আরো বড় একটা ব্যাম্বো দিবে, এটার জন্য আমরা দেখেছি। এবং একই কাজ এখনো হচ্ছে। এখন এই যে আপনি কনক ভাই যে কথাগুলি বললেন, যে এই ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে, এবং সবচেয়ে বড় কথা হলো আপনারা কি করছেন, আপনাদের মাইন্ড যেন জনগণ স্পষ্ট বুঝতে পারে। আমরা কিন্তু কনফিউজড মাঝে মাঝে, কিছু কাজ কেন করেছেন আমরা জানি না, এখনো কিছু কিছু উদ্যোগ নিচ্ছেন এটা জানি না। ওই যে আমি বললাম যে জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট, এটা আপনাদের উপরই ন্যস্ত, এবং সে কারণে আপনাদের মাইন্ডটা স্পষ্ট করে পড়া জনগণের জন্য দরকার। এবং এই দায়িত্বটা, আরেকটা ব্যাপার হয়েছে কি, যে আমরা এই যে বারবার ঐক্যের কথা বলছি,
এটা কিন্তু মূল দায়িত্ব বিএনপির। কিন্তু বিএনপির পক্ষ থেকে এমন কিছু নেগেটিভ আসছে যেটা ঐক্য না, এটা অনৈক্যের সুর দেখা যাচ্ছে। আপনারা রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু বানিয়ে ফেলেন। আমি যদি বলি প্রথম দোষ কিন্তু এটাই ধরতে হবে। যদি আপনি এখানে আসেন, আসল সমাধান চান, সবচেয়ে উপরে যে আছে তাকে ধরতে হবে। এটা তাকে ধরেন, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। নিচের গুলি তো তারা করবেই, হয়তো অনেক সময় টিট ফর ট্যাট এগুলি করে, কিন্তু মূল দায়িত্বটা এখনো বলবো সেটা বিএনপি। আমি বিএনপির সমর্থক হয়েও এই সমালোচনাটা করছি বারবার এই কারণেই, কিন্তু আমাদের মূল জায়গায় হাত দিতে হবে। আপনারা যদি এমন কিছু বলেন যে এখন এই কথাটা আবার স্পষ্ট করে, না হলে হয়তো কনফিউশন সৃষ্টি হবে। এখন নতুন করে একটা ন্যারেটিভ তৈরি করেছেন, কাকে আপনারা এখন পিন্ডিতে পাঠাবেন। আমার প্রশ্ন হলো, পিন্ডি আপনার কি ক্ষতি করেছে গত 50 বছর? হ্যাঁ, এটা হয়তো অনেক সময় বলার সময় আমরা বলি দিল্লি না পিন্ডি, এটা একটা আমাদের ইয়ে এসে গেছে সাধারণ, এটা হয়তো কোনো মিন করে না। কিন্তু আপনি যখন কাউকে পিন্ডিতে পাঠাতে চান, জামাত ইসলামকে দেখতে পারেন না, তাকে পিন্ডিতে পাঠাতে হবে কেন? পিন্ডি কেন অ্যাকসেপ্ট করবে জামাত ইসলামকে? জামাত ইসলামের সাথে আমার তো মনে হয় না যে পাকিস্তানের যে সম্পর্ক, বরং বিএনপির যে সম্পর্ক, বিএনপির যে 19 দফার মধ্যে 16 দফায় 16 নম্বর দফাটা একটু ভালো করে পড়ে দেখেন। এখানে বলছে যে সমতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক হবে, দেশগুলির সাথে সম্পর্ক সৃষ্টি হবে এবং মুসলিম দেশগুলির সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। আপনারা বলেন ওখানে কি ব্র্যাকেটে লেখা আছে পাকিস্তান বাদে? তাহলে তো ওটা নাই। কিন্তু আপনারা এখন পিন্ডিকে খোঁচা মারেন কেন? পিন্ডিকে খোঁচা মারা মানে করে জিও পলিটিক্যাল একটা নেসেসিটি আছে। আজকে আমাদের উপর ইন্ডিয়ার একটা বিরাট হুমকি আছে, আমাদের ওইদিকে দক্ষিণের কিছু অংশ নিয়ে যাবে, উত্তরে কিছু নিয়ে যাবে, তাহলে আপনি আপনার বন্ধু কে থাকবে? এগুলি তো আমাদের জীবন মরণ সমস্যা, আমাদের লাইফ লাইন হবে। আর সেই লাইফ লাইন আপনারা কাট করতে চাচ্ছেন কিসের জন্য? আমি এই প্রশ্নটা জবাব চাচ্ছি। যারা এই কথাটা বলছেন, আপনি কি জামাতকে অন্যভাবে ডিল করেন? সে না আপনার রাজনৈতিক প্রতিপক্ষ। না মিনা ভাই, শুধু ওইটা তো না, ধরেন যে ন্যারেটিভস গুলো ধরেন আওয়ামী লীগ ব্যবহার করে করে পচাই ফেলছে এই জি জি, মুক্তিযুদ্ধের প্রসঙ্গে, জামাতের প্রসঙ্গে বা অন্যান্য প্রসঙ্গে, সেই বিএনপি কি এছাড়া বক্তব্যগুলো আপনি রাজনীতি নাই? আবার repeat করা শুরু করছেন, সেই বক্তব্যগুলো আপনি আবার রিপিট করা শুরু করছেন আপনার, না না, জি মানে এই যে জায়গাটা আর কি। এবং ধরেন যে পাশাপাশি ভারতের এই আওয়ামী লীগের যে হেলমেট বাহিনী, আওয়ামী লীগ যে দুঃশাসন, মানুষ কিন্তু ভুলে যেতে বসছে। এবং আপনি কয়েকটা কথা বলছিলেন যে মিডিয়াকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি, মিডিয়াকে এখনো যে ফ্যাসিস্ট, আমি কয়েকদিন আগে দেখছিলাম যে জয় মামুন বসে আছে, ওই যে শহীদ পরিবারগুলো বলছিল যে তারা চাকরিতে অগ্রাধিকার চায়, যারা জুলাই শহীদ পরিবারগুলো, জয় মামুন দেখি যে এক পোস্ট দিয়ে বসছে, এই হচ্ছে গিয়া কোটা না মেধা, মেধা না কোটা, এদের টিজ করতেছে। অর্থাৎ মানে এই জাতীয় বদমাশের সংখ্যা কিন্তু কম না। আনিস আলমগীর আরেকটা, এগুলা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। কিন্তু এরা মানে মিডিয়া ম্যানিপুলেট করে কিন্তু পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায় মিডিয়া ম্যানিপুলেশনের কারণে। মিডিয়া যদি কোনো কিছু ম্যানিপুলেট করতে চায় সংঘবদ্ধ ভাবে, তো সেই জিনিসটা আবারও কিন্তু হচ্ছে। বিএনপির কিছু গর্ধবের দল বিভিন্ন জায়গায় বসে আছে, এগুলা কিছু বুঝেও না, মানে এগুলা কিছু বুঝেও না, লাফায় শুধু। মানে না, অনেকটা সময় হয় কি যে আমরা আসলে বিএনপির বর্তমান অবস্থার জন্য কিন্তু প্রথম আলো ডেইলি স্টার গ্রুপটা দায়ী। কিন্তু প্রথম আলো ডেইলি স্টার গ্রুপটা, তারা ধরেন যেই ন্যারেটিভস তারা দিচ্ছে, হাওয়া ভবন, তারেক রহমান, সবকিছু মিলায় গত 16 বছরে 17 বছরে আওয়ামী লীগ সেগুলো প্রমাণ করতে পারে নাই, এত এত দুর্দান্ত প্রতাপ নিয়েও। কিন্তু ওই যে ন্যারেটিভস এর জায়গাগুলো, এগুলো নিয়ে ধরেন যখন আমরা কথা বলছি, মির্জা ফখরুল যা বললো যে এটা গণমাধ্যমের উপরে আঘাত হচ্ছে, আমরা গণমাধ্যমের উপরে, অদ্ভুত কাহিনী ভাই, তুমি বুঝো না তো কি এত কথা বলো কেন তুমি ভাই? এইগুলি কি গণমাধ্যম? এগুলি তো আসলে গণমাধ্যম না। হ্যাঁ, তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো মানে 18 বছর ক্ষমতার বাইরে থেকে বা এই পরিমাণ নির্যাতনের শিকার হয়েও মানে যেই বোধগুলো তাদের মধ্যে সৃষ্টি হওয়া দরকার ছিল সেটি তো হয় নাই। প্লাস স্থানীয় পর্যায়ে ধরেন চাঁদাবাজি, টেম্পুবাজি, টেম্পু দখল, টেম্পু স্ট্যান্ড দখল, এগুলো তো হয়েছে রে ভাই। আওয়ামী লীগের লিকুইড মানি নিয়ে আওয়ামী লীগকে শেল্টার দেওয়া হয়েছে। বহু আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগ দিচ্ছে, এনসিপিতে যোগ দিচ্ছে, ইভেন কি জামাতেও যোগ দিচ্ছে। এগুলো আপনার বিভিন্ন সময় সংবাদ দেখেছি আমি পত্রিকায়। না কনক ভাই, হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাকে বলে রাখি। এই যে আসলে এটা দায়িত্ব ছিল, আমাকে একজন বিজনেসম্যান খুব সুন্দর, উনি নাকি কয়েকজন অ্যাডভাইজারকে অলরেডি মানে অ্যাডভাইস দিয়েছিলেন যে আপনারা ওই মুহূর্তে যদি ধরেন এই টাকাগুলি, যে যখন যে নোটগুলি ছিল এগুলো যদি বাতিল করে দিত, তাহলে এই যে বালিশের নিচে যে টাকাগুলি ছিল এগুলি দিয়ে যত কুকর্ম করেছে
এখন এইটাকে আপনি আসলে আমরা একজনের দোষ অন্যকে চাপাই। সরকারের যে দোষগুলি আছে, এই আইন শৃঙ্খলার যে সমস্ত কিছু, এটার জন্য দায়ী কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান পুলিশ। কিন্তু আমরা দেখেন এইটা কথা বলে আমরা কিন্তু দোষটা দিয়ে দিচ্ছি বিএনপির উপরে, যে কথাটা বললেন। এখন আপনি আমাকে বলেন যে পুলিশের সহযোগিতা ছাড়া এই দেশে কি কখনো এই চাঁদাবাজি সম্ভব? তো এই পুলিশটা কার নিয়ন্ত্রণে? এখন বলে হ্যাঁ সেকেন্ডারি পরে আমরা দোষ দিব, বিএনপিকে আমরা এখান থেকে যদি মুক্ত করে দিই তাহলে তারা সুযোগ নেবে, ওদের উপর একটা চাপ ক্রিয়েট অবশ্যই রাখতে হবে, চাপ রাখতে হবে। কিন্তু মূল দায়িত্বটা কার? আমরা কেন ওই জায়গায় যাচ্ছি না? আমরা যদি প্রথমেই বলি এই মিটফুডের ঘটনা বলেন, এটার জন্য তো হ্যাঁ বিএনপি যেহেতু তাদের দলীয় লোক, তারা একটা দায় অস্বীকার করতে পারবে না, কিন্তু মূল দায়টা তো ছিল সরকারের। কিন্তু আমরা সবচেয়ে হলো কি, আমরা প্রথমে ওই দিকে না যায় বিএনপিকে ধরি, তারেক রহমানকে ধরি। তারেক রহমান তো আর প্রাইম মিনিস্টার না, তার বিরুদ্ধে কেন স্লোগান হয়? এইসব আসলে কিসের লক্ষণ? এখন এই কথাগুলি আমাদের এই যে সুশীল বা এ জায়গা থেকে আমাদের বলতে হবে। আমাদের যে আমরা মোরাল ব্রিগেড যারা আছি তাদের এই কথাগুলি বলতে হবে। আপনি যদি ওইদিকে না যান, এই জন্য যে জায়গায় সমস্যা ওই জায়গায় হিট করতে হবে, তা না হলে এগুলি সমাধান হবে না। এবং মিনার ভাই ধরেন আমি তো এইসব কথা বলতে যাই যে পরিমাণ গালাগালি দেখি আর কি, মানে জেনজিদের মুখের ভাষার যে নমুনা দেখি আর কি। আবার কিছু কিছু লোক মানে দাড়ি টুপিওয়ালা, তারাও যেভাবে কমেন্টস করে, এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো আসলে কোত্থেকে হচ্ছে, এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা চলছে। যে মানে গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ, ভারতের প্রভাব তো এখনো ধরেন মাঝখানে একটু কম ছিল, আবার কিন্তু সেটা গেইন করছে। এবং ধরেন যে মানে মূল যে জায়গাটা, মানে আরেকটা দুর্ভাগ্যের জায়গা যেটা, যে আমরা ধরেন হাসিনা আমলে বা অতীতে যেটা দেখছি, ধরেন রমনা বটমূলে বোমা হামলা হয়েছে, মানে মুহূর্তের মধ্যে বলে দিল যে এটা বিএনপি জামাত করছে। অমুক জায়গায় বোমা হামলা হয়েছে, অমুক জায়গায় একটা অঘটন ঘটছে, বলে দিল যে এটা বিএনপি জামাত করছে। তো এখনো ধরেন এই এনসিপি বলেন বা ইয়ে বলেন, একটা ঘটনা ঘটছে, বললো যে এটার সঙ্গে বিএনপি যুক্ত। আরে ভাই, আমার বাংলাদেশের প্রয়োজনে তো এটা রুট কজে আমার যাইতে হবে, আমার যেতে হবে না? যে কেন, মানে এখানে তো হামলাকারীর এখন দেখা যাচ্ছে একটা, সে এক সময় আওয়ামী লীগ করতো, পরে সে এনসিপির সঙ্গে ছবি টবি তুলে এনসিপির ভিতরে যোগ দিচ্ছে। গতকাল দেখলাম ওই সন্ত্রাস বিরোধী মিছিল থেকে আরেক খুনিকে ধরা হয়েছে, মাহিন। তো বলা হচ্ছে এটা এনসিপির মিছিল ছিল, যদিও আমি এখনো ওইভাবে নিশ্চিত না এটা এনসিপির মিছিল কিনা। কিন্তু এই যে প্রধান যে রাজনৈতিক দলগুলা, বিএনপি, জামাত, অন্যান্য দল বা নতুন এনসিপি, এদের মধ্যে কামড়াকামড়ির সুযোগ কিন্তু আরেকটা গ্রুপ নিচ্ছে, এই জিনিসটাই কেউ বুঝতেছে না এদের মধ্যে। এটা হ্যাঁ কনক ভাই, যে জিনিসটা হয়েছে যে আমরা আসলে নলেজ বেস সোসাইটি এই কথাটা বলি, কিন্তু ওইটাকেই করি না। যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমাদের পার্সোনাল একটা আমাদের গ্রুপ আছে, ওখানে একটা কথা হচ্ছিল, দেখলাম যে জিয়াউর রহমানের এই ব্যাপারটা একটু আলোচনা করা উচিত। যে জিয়াউর রহমানের ছবি নিয়ে যে আপনার ইটা করেছে, যে অপমান করেছে এবং তারেক রহমানের ব্যাপারে যে স্লোগানগুলি দিয়েছে, এখন এইসব কারা করে? আমার কথা হলো এটা, আমি বলছি যখন আমাকে বলছে এটা যদি জামাত করে তাকে আইডেন্টিফাই করা হোক, অমুকের ছেলে অমুক, অমুক ওয়ার্ডের ছিল, এরকম না করে যদি আমরা ঘটনা ঘটার সাথে সাথেই যেটা জামাতকে করা যাবে জামাতকে করলাম, বিএনপি কে করলাম, এটা কারা করছে? আমরা যদি এটার সাথে সাথে এরকম জাম্প ইনটু ডিসিশন, তাহলে হয় কি যে আমাদেরকে নিয়ে কিন্তু ফুটবল খেলবে বিরাট একটা শক্তি, যে শয়তানের কথা বললেন, এরা কিন্তু ফুটবল খেলবে। কাজে যতই ইমোশনাল ব্যাপার হোক, যেরকম জিয়াউর রহমানের ছবিটা যে পা দিয়ে ই করেছে, এটা দেখে কিন্তু আমার খুব খারাপ লেগেছে, তাই না? এখন তাই বলে কিন্তু আমার ওই সেন্সটাকে আমি হারাই ফেলবো না। আমি সাথে সাথে কেন ইয়াকে বলবো যে এটা শিবিরে করেছে বা এটা জামাত করেছে? এটার ইনভেস্টিগেশন হোক। আপনি সবাইকে বলবো যে কোনো ঘটনা, তা না হলে কিন্তু আমাদের 12টা বেজে ফেলবে, ভাই গত 12টা বাজিয়ে ফেলবে। হ্যাঁ, 12 মাস ধরে আওয়ামী লীগকে যেভাবে লালন পালন করছে বিএনপি, জামাত সহ এনসিপির লোকজন, যেভাবে তাদেরকে বিচারের মুখোমুখি না করে যেভাবে তাদের বিরুদ্ধে মানে তাদেরকে লালন পালন করছে, তাদেরকে রাজনৈতিক অধিকার দিচ্ছে, এগুলো ধরেন মানে এগুলো হচ্ছে বিষধর সাপ। এদের টাকার অভাব নাই, এদের শয়তানি বুদ্ধির অভাব নাই, এবং যার ফলাফল আপনার সামনে আরো 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 ভোগ করতে হবে। তো এই মুহূর্তে আসলে আমাদের করণীয় কি? তারেক রহমান সাহেব দেশে যাওয়ার কথা শুনি, আবার শুনি যাচ্ছেন না, আবার শুনি যাবেন। তো আমার মনে হয় যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিএনপির যারা স্থানীয় পর্যায়ের নেতা আছে, স্থানীয় পর্যায়ে মানে কি, মানে বাংলাদেশ থেকে যারা বিএনপিকে পরিচালিত করছেন, আমার মনে হয় যে এখানে কোনো একটা গ্যাপ আছে, বুঝছেন তো? হয়
তারা তারেক রহমানকে রিড করতে পারছেন না, অথবা তারেক রহমানের কাছে যে ইনফরমেশন গুলো যাচ্ছে সেগুলো অসম্পূর্ণ ইনফরমেশন। কারণ ভাই, এই যে আমি যে এখানে বসে আছি, আমার আশেপাশে কি আছে আপনি জানেন? আপনার আশেপাশে কি আছে আমি জানি। হুম। স্ক্রিন তো এতটুকুই, ধরেন আপনার স্ক্রিন আমি বড় করে দিলাম, কিন্তু ওই ফ্রেমের বাইরে তো আমি যেতে পারবো না। কিন্তু আমি যদি আপনার সামনে বসে কথা বলি, আমি বুঝতে পারি যে কোথায় কি আছে, তাই না? হুম, হুম। কি আছে কোনো মানে না এখন তো তারেক রহমান সাহেবের আসলে যত ঝুঁকিই থাকুক, আমার মনে হয় যে মানে কিছু একটা করা উচিত আর কি। মানে এভাবে রান করতে পারে না। আমরা এনসিপির উপর থেকেও ক্রমাগত আস্থা হারাচ্ছি। জামাতের ক্ষেত্রে যেই মানে বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, জামাতের বর্তমান নেতৃত্ব সেটিতে আমাদেরকে হতাশ করেছেন। এনসিপি হতাশ করেছেন। বিএনপির কিছু নেতা তো হতাশ করছেই ভাই, এটা তো বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, তারা মূলত আমাদেরকে না না এইটা আপনার ঠিক আছে। এখন পর্যন্ত বিএনপির প্রতি হতাশ হলেও হয়তো বা অনেকে মনে করবে যে আমরা তারেক রহমানকে খুব মানে কি তেল দেওয়া বা এই কারণে, না এটা না, এটা বাস্তব কারণেই বলতে হচ্ছে। এখনো মানুষের যে মানে একটা আস্থার জায়গায় কিন্তু উনি রয়ে গেছেন। এখন কাজে আপনি যে অনুরোধ করেছেন, আমারও একই কথা। আমি পার্সোনালি হয়তো ওটাই বলছি যে ওনার দেশে আসা উচিত। দেশে আসা উচিত। হ্যাঁ, ঝুঁকি তো থাকবেই। আমরা রাজনীতি করি, সেটা তো ঝুঁকি তো থাকবেই। ওনার দেশের জন্য এই ঝুঁকিটা নিতেই হবে। আর কারণ উনি না আসলে আমার মনে হয় না যে এগুলি কন্ট্রোল করতে পারবেন। হয়তো দেশে আসলে অবস্থার অনেক পরিবর্তন হয়ে যাবে। যে মানুষের যে জায়গাগুলি, হ্যাঁ। এবং মিনা ভাই, আমি এখানে যদি যোগ করি, আপনি যদি দেখেন যে একটা অংশ কিন্তু চায় না তারেক রহমান সাহেব দেশে আসুক। আপনি যদি দেখেন, আমি কিন্তু হতেই পারে। হুম, সুব্রত বাইন নাটক, সুব্রত হুম, বাইন মানে প্রায় ৬৬-৬৭ বছরের একটা বুড়া সন্ত্রাসী, হেরে নাকি হুম, 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 লন্ডন পাঠাবে কাহিনী করার জন্য, বুঝছেন তো? এটা নাকি আমাদের গোয়েন্দা হ্যাঁ, সংস্থার বিশাল আবিষ্কার, এক ধরনের ভীতির সৃষ্টি। আপনি যদি গত কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়া দেখেন, দেখবেন যে কিছু পণ্ডিত বের হইছে সাবেক এক সেনা প্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে, নাম প্রকাশে অনিচ্ছুক, বলা হচ্ছে তারেক রহমান দেশে ফিরলে এরকম এরকম হবে। এবং এই যে ধরেন মাঝখানে বলা হচ্ছিল না যে জুলাই শেষ নাগাদ তিনি দেশে ঢুকবেন, এখন হুম। দেখেন মিটফোর্ড সহ অন্যান্য ঘটনা ঘটিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে যেন উনি না আসেন। তো আমার মনে হয় যে এগুলো আসলে ওভারকাম কিভাবে হবে, আপনি যদি কি মনে উম করেন? না এখন হয়েছে কি আপনার যে উনার সিকিউরিটি থ্রেট অবশ্যই আছে বিভিন্ন জায়গায়, এটা আমিও ফিল করি বা অন্যান্য যারা। তারপরেও কিন্তু এখন এত সহজ হবে না যে তারেক রহমানের উপর কোনো কিছুই করা। এইটা জনগণের উপর অনেকটা, মেইনলি তো হলো আল্লাহর উপর, জনগণকে সেটা তো আছেই। জনগণের উপর ওনার একটা অবশ্যই আস্থা আছে। আর আল্লাহ ডেফিনেটলি, এটা আমরা একজন মুসলমান হিসেবে সেটাও বিশ্বাস করতে হবে। কাজে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এই জটিলতাগুলি এটা আরো বাড়তে থাকবে। উনি যদি এখান থেকে দূরে থাকেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হয়তো উনি আর বেশি দিন থাকবেন না, অতি সত্বরই আসবেন। এটা আশা করি, এবং এটা আমার এক ধরনের ওনার প্রতি দাবি, জনগণেরও দাবি। উনি দেশে আসুন, মরলে আমরা একসাথে মরবো। অসুবিধা কি? দেশের ভিতরে তো মরতে তো হবেই। উনি ওই এ নিয়ে আসলে সেটা জনগণ সবচেয়ে বেশি উদ্দীপ্ত হবে, এবং এটার জন্য এবং অনেক রাজনৈতিক জটিলতা দূর হয়ে যাবে। কারণ উনি বাইরে বসে ওই যে কথাটা বলেন, ছোট্ট ফ্রেম থেকে কিছু দেখেন, উনি পুরা ফ্রেমটাকে যখন দেখতে পারবেন, ওনার অ্যাকশন নেওয়া খুব সহজ হবে। ওনার আন্তরিকতা আছে। এই যে বললেন যে চাঁদাবাজির ব্যাপারে অবশ্যই উনি ডিনাই করেন নাই। ৪,০০০-এর উপরে কিন্তু অলরেডি শাস্তি দেওয়া হয়েছে। উনি আর কি করবেন? ওনার তো যা করার মেক্সিমাম করে ফেলেছেন। এখন যদি প্রশাসন হাতে থাকতো, এবং এই কথা বললেও, হ্যাঁ বলেন। ভাই ধরেন এই ৪,০০০ বহিষ্কারের মধ্যে সরকার কয়জনকে অ্যারেস্ট করছে? ২ টা হ্যাঁ, ঘটনা সেটা তো সরকারের দায়িত্ব ছিল। ঘটছে। ধরেন ওই যে চাঁদাবাজদেরকে ধরছে বা কোন সন্ত্রাসীকে ধরছে, স্থানীয় পর্যায়ে দেখা গেল যে তাদেরকে আবার থানা ঘেরাও করছে। এটা হয়, এটা সব আমলেই হয়। ঘেরাও করে না কাউকে ছেড়ে এইটা তো করছে আপনার ওই লোকাল যারা ওদের লোকাল যারা সাপোর্টাররা। লোকাল হ্যাঁ, সাপোর্টাররা। তো কিন্তু আপনি পার্টি থেকে জি, না দল আমি থেকে আমি কিন্তু জাস্ট এটা এটা নিয়ে বলতে করা নেই। যাচ্ছিলাম যে আপনি লোকাল সাপোর্টারদের থানা ঘেরে আপনি আসামি ছাড়বেন কেন? আপনি সেনাবাহিনী হুম, হুম। জানেন, গুলি করেন প্রয়োজনে পায়ের মধ্যে যে ভাগ। বিএনপি কি কোনো হস্তক্ষেপ করছে? এই বহিষ্কারের পরের দায়িত্ব তো সরকারের। সরকার কি বিএনপিকে আরেকটা হেলমেট বাহিনী বানাতে চাচ্ছে? যে দেখো তোমাদের জন্য সব ফ্রি, তোমরা যা খুশি তা করো। দল বহিষ্কার করলে আমরা তোমাদেরকে কিচ্ছু বলব না। তোমরা তোমাদের কাজ চালায় যাও। তো এই জায়গাগুলোর সমাধান কি? না এখন কনক ভাই, যে এই যে জিনিসটা হয়েছে যে আমাদের এটা আমি আবার বললাম, যে এই যে টেম্পোবাজি বলেন বা এগুলি বলেন, যে এই যে প্রচারণা যেটা হয়েছে, এটা তো সত্যতা অবশ্যই আছে। এবং এটার বিরুদ্ধে যে একটা
এটাকে ব্যবহার করা, প্রচারণা না বলে যে এই জিনিসটাকে হয়তো আমাদের শুধুমাত্র যে বিএনপির এগেনস্টে ব্যবহার করা হচ্ছে তা না। আপনারা কিন্তু খেয়াল রাখেন, এটা কিন্তু আমাদের টোটাল সামগ্রিক রাজনীতি, আমাদের গণতন্ত্রের এগেনস্টে ব্যবহার করা হচ্ছে। এটা আপনারা বুঝতে পারতেছেন না, যারা মনে করতেছেন এখান থেকে অনেকে হয়তো ফায়দা নিতে চাচ্ছেন, পলিটিক্যাল ফায়দা বা অন্যান্য, এটা কিন্তু একটা মারাত্মক ভুল হবে। সবাইকে একসাথে যেতে হবে এবং এইগুলি স্বীকার করতে হবে। আপনার যেটা হচ্ছে যে ডিনায়াল অফ দ্য ট্রুথ এখন আর সম্ভব না। এখন বিএনপি হোক বা যে কোনো দলই হোক, এগুলি তো আপনি কিভাবে রাখবেন? আপনার যদি 18 কোটি মানুষের হাতে এখন প্রায় আপনার ক্যামেরা আছে, এরা সিটিজেন জার্নালিস্ট হয়ে গেছে, যে কোনো কিছু তুলে ফেলবে। কাজেই এখনকার প্রেক্ষাপট এটা কিন্তু যারা পরবর্তী ক্ষমতায় আসবেন তাদেরকে কিন্তু অবশ্যই ভাবতে হবে এটাকে কিভাবে ডিল করবেন। শুধু এখন যে গণমাধ্যম শুধু না, গণমাধ্যমকে ডিল করা, সামাজিক সোশ্যাল মিডিয়াকে ডিল করা, এটাকেও কিন্তু আপনাদের পলিসির মধ্যে নিতে হবে। তা নাহলে কিন্তু এটা একটা আসলেই খুব জটিল অবস্থা হয়ে দাঁড়াবে। আর এই কারণে আমি সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই ছোটখাটো যে ডিফারেন্স এগুলি থাকবেই, আপনি এটা কখনোই করতে পারবেন না, কিন্তু এইগুলি আমাদের ভুলে যে আমাদের বৃহত্তর স্বার্থে এক হতে হবে। আমরা যদি এই কাজটা না করি, কিন্তু যে ক্ষতি হয়ে যাবে শুধু বিএনপির হবে না, এটা কিন্তু সবারই হবে। এবং যদি এই যে কচু কাটা যে হবে, যেটা এটা আমরা তো জানি সম্ভাব্য, এটার হাত থেকে কেউ রক্ষা পাবেন না। এবং এরা ভয়ঙ্কর, আমরা দেখেছি। কাজে এইগুলি রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু বানায়েন না, আর শত্রু মিনিমাইজ করে ফেলেন। আর এটা হ্যাঁ, এটা সময় আছে, আপনি আগে টার্গেট অ্যাচিভ হয়ে নেই, আমাদের গণতন্ত্র ফিরে আসুক, পরে গণতান্ত্রিক ফাইট বা আমরা সেটা করবো, একজন আরেকজনের সাথে করবোই। কারণ আমি ক্ষমতায় যেতে চাই, আপনিও ক্ষমতায় যেতে চান, এটা না, দিস ইজ নট দ্য টাইম। আর আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করা বা সোশ্যাল মিডিয়ার করা মানে গালাগালি করা না, মানে মামাসি ধরে গালাগালি করলেই মনে করে যে মানে অতীতের ধারাবাহিকতা আর কি, মনে করে যে ডিসি গাইলে আরে বেটা, মানে দিস ইজ নট দা ওয়ে। এবং বিএনপি তো ধরেন স্থায়ী কমিটির সদস্য সহ কিন্তু আমাদেরকে গালাগালি করে, হ্যাঁ, মানে এটা এক ধরনের মজা পাইছে আর কি। এটা বুঝেই নাই যে বহু রক্ত চক্ষু অতিক্রম করে আমরা এই কাজগুলো করে যাচ্ছি গত 15-16 বছর ধরে। তো যাই হোক, এগুলা ধরেন হয় কি, একটা দল যখন কিছু শেখে না, বা বাংলাদেশের জনগণও তো খুব সহজে বিভ্রান্ত হয়ে যায়, মানে ভুলে যায় অনেক কিছু। তো সেই জায়গাটা থেকে আমি জানি না, আমরা যে চেষ্টাগুলা করছি সেই চেষ্টার সুফল আসলে আমরা ওইভাবে পাচ্ছি না। বিশেষ করে যে অপদার্থ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে, বারবার বলা সত্ত্বেও কোনো পরিবর্তন হয়নি। তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকের পরে নির্বাচনের তারিখ এগিয়ে আসার পরেও যে পরিবর্তন বা গতিশীলতা প্রয়োজন ছিল সেটা হয়নি। এখন নানা রকমের পরিস্থিতি সৃষ্টি করে আমার ধারণা তারেক রহমান সাহেবের দেশে ফেরাটা ঠেকানো এবং নির্বাচনটাকে আরো প্রলম্বিত করা। কারণ আপনি জানেন যে 2 সপ্তাহ আগে জামাতের আমির বলছে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, মানে কাহিনীটা কি রে ভাই, এত সুশীল হয়ে গেলেন আপনারা? কি নির্বাচন কি 5 বছর পরে হইলে কি আপনার ভোট বাড়বে আরো মনে করেন আপনি? বাড়বে না। তো যাই হোক, এখন এই জায়গাগুলো কে কারে বোঝাবে ভাই বলেন? এখন আমাদেরকে এবং এই কারণেই করক ভাই যেটা হয়েছে, যে এটা সমস্ত সমাধান হবে যদি তারেক রহমান উনি দেশে ফিরে আসেন, তাহলে পরিস্থিতি অনেকটা নির্বাচনমুখী হয়ে পড়বে, আমার কাছে যেটা মনে হয়। আই ফিল দিস ওয়ান। এবং জামাত সহ অন্যান্য যারা আছেন, আমি পজিটিভ অর্থে আপনাদেরকে বলবো যে আসলে এখন কি বলবো, সামগ্রিকভাবে আপনারা তাকান যে বিএনপি বিপদে পড়লে আপনার যে লাভ হবে, এটা কিন্তু না, এটা কিন্তু খেয়াল রাখেন। পিছনে গিয়ে যে অনেক কিছু আছে সেটা হয়তো আপনিও জানেন না। কাজেই বিএনপি বিপদে পড়লে জামাতের লাভ হবে, ক্যালকুলেশন কিন্তু সহজ না, কিংবা এনসিপি লাভ হবে, এটা সহজ না। বিপদ সবার একসাথেই আসবে, এবং সবার প্রতি অনুরোধ। হ্যাঁ, এবং ধরেন আমি তো পার্সোনালি বা আমরা কয়েকজন মিলে কিন্তু আমরা কিন্তু ইউনূস সাহেব কিন্তু সমর্থন দিচ্ছিলাম, কিন্তু আমরা চাচ্ছিলাম যে সিস্টেমের পরিবর্তন হোক। কিন্তু ইউনূস সাহেবের মোটিভেশনাল স্পিচ ছাড়া, মোটিভেশনাল কথাবার্তা ছাড়া, কাব্যিক কথাবার্তা ছাড়া ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কিছুই আমরা আসলে পাইনি, যার ফলে আমি খুবই বিরক্ত হয়ে উঠছি। মানে এইভাবে দেশ চলে না আর কি। আপনি নোবেল লরিয়েট ডক্টর ইউনূস, আপনার ব্যক্তিগত ক্যারিশমা অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে আপনার কাছে আমার বাকি সব মানে পর্দার আড়ালে চলে যাবে, আপনার বর্তমান ভূমিকাই চলে আসবে। সেই জায়গাতে আপনি আসলে কি করছেন, এবং আপনি এখনো সে অপদার্থ গুলারে নিয়ে হালচাল করতেছেন। আপনি মহান, আপনি কেন্দ্রিক আবর্তিত হচ্ছে আর কি, মানে আপনি হাইলাইটেড, আপনার পেছনের একদল মানে কতিপয় ছাগল
ধ্বংস করে দিচ্ছে সবকিছু। দুই একজন আছে ভালো কাজ করছে, কিন্তু সেটা হাতে গোনা, এতটাই নগণ্য যে রাষ্ট্রের সাথে এই রাষ্ট্রের যেই পরিবর্তন, এত জীবন দানের পরে, এত জনসম্পৃক্ত বিপ্লবের পরে এই জাতীয় মানে লেথার্জিক কার্যক্রম সমর্থন করার কোনো কারণ নাই আর কি, কোনোই কারণ নাই। এবং আপনার এই বিপ্লবই আপনারা ভুলে গেছেন কিনা কে জানে, মানে এই যে এরকম একটা বিপ্লব পরবর্তী আসছেন সেটাই ভুলে গেছেন কিনা আল্লাহ মালুম। তো এই হচ্ছে কি অবস্থা আর কি। তো ভাই আপনার সর্বশেষ মন্তব্য শুনি। আমাদেরকে ভাই গাইল্লা শেষ করে ফেলাইতেছে, বুঝছেন তো। আর ওই হাসিনা আমলে বলতো লন্ডন থেকে টাকা আসে, এখন স্পেসিফিক বলতে পারে না কোত্থেকে আসে। হ্যাঁ, কি যেন বলে, কত টাকা পাইছো, ব্যবসায়ী কত টাকা পাইছোস, বুঝছেন তো। বিএনপি সমালোচনা করেন, বিএনপি গাইলে শেষ করে ফেলাবে। এনসিপি তে কিছু বলেন, এনসিপি গাইলে শেষ করে ফেলবে। বিএনপির পক্ষে কিছু যাক, এনসিপি জামাত মিলে গাইলে শেষ করে ফেলাবে। ভাই এইটা কি ধরনের জিনিস দাঁড়াচ্ছে? মানে না, এক বছরও তো পুরে নাই এই পরিমাণ রক্ত এবং এই পরিমাণ জীবনের পরে এই পরিমাণ অসহিষ্ণুতা, এই পরিমাণ ব্যক্তিকেন্দ্রিক মানে আত্মকেন্দ্রিক বা নিজেই ক্ষমতায় যাব, হ্যান করব ত্যান করব, এটা কি মানে কোনো কথা হইলো বলেন তো? আচ্ছা, আমার সর্বশেষ যে কথাটা হলো যে আজকে তো অনেক সমালোচনা করেছি, যে আমরা সবার প্রতি অনুরোধ থাকবে যে এই সমালোচনাগুলি এটা হলে আমরা কারেক্টিভ, আপনাদের ধ্বংস করার জন্য করি না। আপনারা যেগুলি করেন বা পিনাকিদা এবং ইলিয়াস, অনেকে হয়তো বিএনপি নট কমফোর্টেবল, হয়তো পিনাকিদার একটু সমস্যা, আমি একটু রিকোয়েস্ট করব যে ওনাকে, যে এই যে আমাদের এটা বুঝতে হবে, আমরা যদি এই যে বললাম জিও পলিটিক্যাল রিকোয়ারমেন্ট, এখন এটাকে যদি হ্যাঁ আমরা পারফেক্ট চাই, পারফেক্ট সেটা হয়তো পরবর্তী সময় হতে পারবে, কিন্তু যেটা আমরা সমালোচনার জন্য কোনো টোটাল ইনস্টিটিউশনটাকে যেন আমরা না করি। আমার যে রিকোয়েস্ট হলো, আর আপনাদের প্রতি যেটা করে এগুলো আসলে না বুঝে করে, আমি বলবো যে অনেকে যেটা করছে, কিন্তু টপ লেভেল থেকে আপনি যেটা বলছেন হয়তো অনেকেই করে মিড লেভেল, আমি বলবো। এগুলা নিয়ে আমাদের কোনোই মাথা ব্যথা নেই, আপনি যা খুশি তা করেন। আমি জানি যে আমি কি করছি, আমি জানি যে আপনার ইয়ার সাথে আপনি, হ্যাঁ তাই না। সো আপনার কিছুই যায় আসে না, কারণ এইসব যদি আপনি ধরেন হাসিনার আমলে তো মানে গোয়েন্দা সংস্থার পেইড এজেন্টরাই কাজ করছে মানে আমাদেরকে ডিমোরালাইজ করার জন্য। তো এখনো সেই প্রক্রিয়া অব্যাহত আছে। গোয়েন্দা সংস্থা যে উজ্জ্বল হয়েছে সেটা আমি বলছি না, তারাও আছে, আওয়ামী লীগ আছে, মানে সব মিলাই যে পরিস্থিতি আর কি তৈরি। আর এবার একটা মামলা করছে একজন, তার আবেদনের উপরে তুই রুল দেয় কি কারণে, তোরে যে চিহ্নিত ওই যে হাসিনার ভাগ্নি টিউলিপ, তারটা সহ কেন স্থগিতাদেশ দিতে হবে? সে তো এই মামলায় কোনো পক্ষভুক্ত হয়নি, তাই না। মানে দেখেন এগুলা কিন্তু সব কিন্তু খেলা, কিন্তু আমরা ওভারঅল কিন্তু মনে করি যে ও আচ্ছা দিছে হাইকোর্ট, কিন্তু এই কি মানে এটা নিয়ে কে কথা বলবো বলেন তো? ওইখানে তো মুরব্বী আসিফ নজরুল বসা, মুরব্বী আসিফ নজরুল বুঝে এগুলা নাকি সেই করাইতেছে আল্লাহ জানে। তো যাই হোক, মিনা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার লাস্ট মন্তব্যটা একটু শুনি। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনাদের ব্যাপারটা, যে জিনিসটা আমার মনে হয় যে জনগণ সেটা বুঝতে পারবে, আর আমরা যদি আলটিমেটলি দেশের ভালো চাই, দেশের গণতন্ত্রের ভালো চাই, কাজে এটার মধ্যে সমস্যা হবে না, একটু ডিফারেন্স থাকবে, কিন্তু এই ডিফারেন্সটা যেন স্থায়ী কোনো ক্ষতির কারণ না হয়, সেটার দিকে আমরা যদি সবাই খেয়াল রাখি তাহলে আর কোনো সমস্যা হবে না। আর আপনারা যে কাজগুলি করছেন, আপনাদের বিশেষভাবে তিনজনের উপর অনেকেই খুব নাখুশ, সেটা থাকবেই ইন্ডিভিজুয়ালি, কিন্তু আমার শুধু অনুরোধ থাকবে যে আমরা যেন ওই ইনস্টিটিউশন গুলিকে ধ্বংস না করে দিই, এটা এমন সমালোচনা যেন না করি যেটার ওটা ক্ষতি হবে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। আপনি একটু ফ্রি থাকেন নিয়মিত, আপনি যেন পাই আগের মতো, আপনি অনেক ব্যস্ত হয়ে গেছেন, আমরা নিয়মিত ভাবে আপনার বিশ্লেষণ শুনতে চাই, কথা বলতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন নিশ্চয়ই আপনি আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। পরিস্থিতি জটিল, বড় শয়তান যা নীল নকশা করছে, ছোট শয়তান যা বাস্তবায়ন করছে, এবং সবাই খুবই অ্যাক্টিভ। এবং গত কয়েক মাসের বিশ্লেষণ আমি বলবো যে বড় শয়তানের অনুসারীরা সকল রাজনৈতিক দলের ভেতরে তাদের আসন গেড়ে বসেছে এবং তারা বেশ অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। এবং এর থেকে যদি আমরা বের হতে হয়, সবাইকে সচেতনতার সাথে, কঠোরতার সাথে মোকাবেলা করতে হবে পরিস্থিতি। কারণ জুলাই বিপ্লব মানুষের যে আত্মত্যাগ, মানুষের যে উদ্দেশ্য নিয়ে
এই আমরা হাসিনাকে বিতাড়িত করেছি, সে উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে যদি আমাদের মধ্যে এইসব কামড়াকামড়ি, অনৈক্য, এইসব জিনিস শুরু হয়। তো আশা করি পরিস্থিতি পর্যবেক্ষণে আছে, আমরা আমাদের পর্যবেক্ষণ তুলে ধরবো। আশা করি আপনারা আপনাদের মতো করে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত এবং সঠিক অ্যাক্ট আপনারা করতে পারবেন। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।